শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আজকের তারকা কথন আমরা যাকে ঘিরে সাজিয়েছি তিনি তার মেধা, শ্রম আর প্রতিভা সাথে সৃজনশীলতাকে দিয়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জন থেকে শুরু করে সাহিত্য নির্ভর চলচ্চিত্র শুভদা, চন্দ্রমুখী, চন্দ্রনাথ, একই সাথে দেবদাস এরকম সব চলচ্চিত্র দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। উপহার দিয়েছেন কমার্শিয়াল নানা ধরনের চলচ্চিত্র। দর্শক, বলছি আমি আমাদের সকলের প্রিয় বাংলাদেশের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুলের কথা। এবং আজ তার মৃত্যুবার্ষিকী এবং তাকে ঘিরে আজকের আয়োজনে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তারই সুযোগ্য কন্যা চাষী আন্নি ইসলাম। এবং আমাদের সাথে আছেন, আমরা যে বলছিলাম দেবদাস চলচ্চিত্রের কথা, সেই দেবদাসের রঙিন দেবদাস চলচ্চিত্রের পার্বতী, আমাদের সকলের প্রিয় সুপরিচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন আপনারা? ভালো আছি। শুরুতেই যেতে চাই আন্নি আপু, আপনার কাছে আজকের দিনে বাবাকে নিয়ে কি বলবেন? আসলে আজকের দিনটা তো আমার জন্য মানে কষ্টের। বাবাকে হারিয়েছি 10 বছর। তো প্রতি মুহূর্তে প্রতিদিনই বাবাকে একবার করে মনে করি, সেটা রাতে শোবার সময় হোক, সকালে হোক, যখন উঠি। আর বাবার সাথে তো আসলে বিশেষ করে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যার জন্য সব বিষয় বাবার সাথে আলাপ করতাম, সব শেয়ারিং বাবার সাথে হতো। তো বাবা ছাড়া আমার কাছে মনে হয় আমার একটা দিক হয়তো অন্ধকার। সত্যিই তাই। এবং তার উপস্থিতি তো শুধুমাত্র পারিবারিক আবহে আপনার কাছে যতটা সমুজ্জ্বল, একই সাথে চলচ্চিত্র অঙ্গনেও আমরা দেখেছি তার সাথে যারা কাজ করেছেন সকলেই সবসময় তার কথা বলেছেন। আমরা একটু অপুদি আপনার কাছে শুনবো তার সম্পর্কে। প্রথমেই বলবো যে আমি যেহেতু একজন অভিনেত্রী হিসেবে আমার নিজের কাছে ওই গর্ববোধটা কাজ করে যে আমি চাষী নজরুল ইসলাম আঙ্কেলের সিনেমায় কাজ করেছি, আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আর আসলে একটা কথাই বলবো যে আপু আছে, আপু জানেন, এবং আমরা মেকআপ রুমে কথা বলছিলাম, আঙ্কেল আমাকে কি পরিমাণ আদর করেন এবং কি পরিমাণ আদর করতেন এটা আসলে বলার ভাষা রাখে না। আমিও আপুর সাথে একভাবেই বলবো যে আমারও বাবা মা নেই। আসলে বাবা হারানো বা মা হারানোর যে কষ্ট, কি পরিমাণ যে একটা চাপা ব্যথা, এটা যাদের নেই এটা তারাই বুঝতে পারবে। আর আঙ্কেল শুধুমাত্র আমার কাছে একজন নির্মাতা ছিলেন না, আমার বাবা সমতুল্য একজন ছিলেন এবং আমাকে ঠিক ওই আদরটাই করতেন। অন্যান্য নির্মাতার থেকে চাষী নজরুল ইসলাম আলাদা মনে হয়েছে? আমি অনেক ভালো ভালো নির্মাতার সাথে কাজ করেছি। যদি স্পেসিফিক চাষী আঙ্কেলকে বলা হয়, ওনার মধ্যে যেহেতু আমি দেবদাসটা করার সুযোগ পেয়েছি, ওনার মধ্যে না খুব একটা মিরাক্কেল ব্যাপার আছে। মানে একটা অভিনয়কে কিভাবে বের করতে হয় বা একটা অভিনয়কে কিভাবে সৃষ্টি করতে হয়, কারণ অভিনয়ের তো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে না সৃষ্টি হয়, যে এটা অন্যরকম, এটা অন্যরকম। আমরা হয়তো বা কথা বলছি এটাও একটা অভিনয়, কিন্তু এইখান থেকে উনি না একটা অন্যরকম একটা সৃষ্টি করেন। তো এই বিষয়টা আমার কাছে একদমই অন্যরকম লাগতো। আর সব থেকে যে বিষয়টা আমার লাগতো, আমি তো একটু টেনশন ছিলাম, কারণ সেই মুহূর্তে আমার খুব প্রিয় শাহরুখ খান, সঞ্জয় লীলা বানসালির দেবদাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে অন্যরকম একটা চাপ ছিল, যে যদিও আমরা হয়তো বা ছোট পরিসরে করি, কিন্তু ডিজিটাল মাধ্যমে তো এটা ছড়িয়েই যায় যে দেবদাস যেহেতু হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি খুব টেনশনে ছিলাম। সেইখান থেকে আঙ্কেল আমাকে বলেছে যে চিন্তার কোনো কারণ নেই, চোখ বন্ধ করে অভিনয়ে আসবে। একটা কাদামাটি যেমন মূর্তি বানানো হয়, একটা কাদামাটিকে ছেনে যেমন হচ্ছে গিয়ে একটা সুন্দর শেপ আনে, তুমি শুধু আমার উপর ছেড়ে দিবে, সেই শেপটা আমি আনবো। আঙ্কেল আমাকে সেটাই করিয়েছে। বাহ, চমৎকার। এই কথার প্রসঙ্গে আমি একটু বলি, যখন রঙিল দেবদাস হলো তখন একটা গান করেছিল, ওরা প্রদীপ দিয়ে সাজিয়েছিল, পুরাটা রাতে শ্যুট করেছিল এবং অপু মনে হয় সাদা শাড়ি পরেছিল। তো আমাকে বলেছিল তুমি এসো, তো সামহাও আমি যেতে পারিনি কোনো একটা কারণে। পরের দিন আমি ফোনে জিজ্ঞেস করছি কেমন হলো তোমার শুটিং, তো বললো যে যা লেগেছে অপুকে মনে হচ্ছিল সাক্ষাৎ সরস্বতী নেমে এসেছে। বাহ, খুব ভালো বাসতো। অপু বলতো, হ্যাঁ, আমাকে অপু বলতো না, অপু বলতো। হ্যাঁ, খুব স্নেহ করতো। হ্যাঁ, খুব। আমরা
এই যে দেবদাসের কথাটা বারবারই উঠে আসে এবং অপুদি যেটি বলছিলেন যে সেখানে আমরা ভারতে দেখছি সঞ্জয় লীলা বনসালি তিনি একভাবে করেছেন, সেখানে ঐশ্বরিয়া রায় তিনি অভিনয় করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটেও একটা সাদা কালো নির্মাণ আমরা দেখেছি তার মাধ্যমে, তারপরে আবার সেখানে রঙিনভাবে আপনাদের সবকিছু মিলিয়ে না আমি এত চিন্তিত ছিলাম, কারণ আমি যদি বাংলাদেশের আঙ্কেলের আরেকটি সিনেমার কথাই বলি দেবদাসে, যেখানে পার্বতী ছিলেন আমাদের মিষ্টি মেয়ে কবরী, তারপরে অবশ্য ঐশ্বরিয়া, তারপরে আমি কি পরিমাণ চাপে ছিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, একটা জায়গায় আছে না ছিপ দিয়ে দাগ কাটা, তো সেই মোমেন্টে হিরোর সাথে আমার একটু কথার কাটাকাটি হয়েছিল কোনো একটা কারণে। এখন ছিপ দিয়ে করবে, এখন সে ভাবতেছে ছিপটা দিলে তো কেটে যাবে। পরে আঙ্কেল এটা বুঝতে পেরে আঙ্কেল বলতেছে ঠিক আছে ক্লোজটা আমি দিয়ে দিচ্ছি, তোমাকে দিতে হবে না, কারণ হিরো খুব প্রেশারে ছিল যে ছিপ মানে শর্টটা খালি অ্যাকশন বলুক, হিরোইনকে অরিজিনালি লাগাই দিব ছিপটা কপালে। আঙ্কেল ওটা বুঝতে পেরে না 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 এটা ক্লোজ শট তুমি খালি এমনি দিবা, আমি দিতেছি। আমরা দেবদাস নিয়ে কথা বলছিলাম, আমরা দেবদাস যে সাদা কালো ছবিটি সেই চলচ্চিত্রের কিছু অংশ চলুন দর্শক দেখে আসি। একদম ঠিক এই সিনটার সময় আমাকে আমার ক্লোজ শটটা আঙ্কেল নিজে হাতে করেছিল। আর এই সিনেমার মধ্যে একজন অভিনেত্রী অপু বিশ্বাসের স্পেশালিটি বলবো যে আমরা যখন কান্নার কোনো সিচুয়েশন বা কোনো সিন করি তখন আসলে আমাদের সাম টাইপ চ্যাপস্টিক ব্যবহার করতে হয়। আঙ্কেল এমনভাবে বোঝাতেন, এমনভাবে ক্যারেক্টারের সাথে বা ওই ডায়লগের সাথে আমাদের মিক্স করে দিতেন, আমি না অটো কান্না করতাম। এবং এমনভাবে উনি শটটা নিতেন, আমার কয়েকটা শট আছে এরকম দেবদাস যারা দেখবে, যে কথা বলতে বলতে আমার চোখে পানি চলে আসছে এবং টপ টপ করে পড়ছে। এটাই হচ্ছে আঙ্কেল একদম। এবং সেখানেই আসলে একজন নির্মাতার সার্থকতা। আমরা একটু আন্নি আপু আপনার কাছেই যাচ্ছিলাম, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে আমরা রবীন্দ্রনাথ বলি কিংবা বঙ্কিমচন্দ্র বলি কিংবা শরৎচন্দ্র বলি, প্রত্যেকটা সাহিত্য নির্ভর এই চলচ্চিত্রগুলো প্রথম তার হাত দিয়েই শুরু, এবং অবশ্যই পারিবারিক একটা অন্যরকম আবহ ছিল সে সময়। কেমন ছিল আসলে বা সেই সময়টা আসলে কিভাবে আপনারা উপভোগ করেছেন? সেই আমি বলবো বাবা খুব সাহসী ছিল এবং বাবা কখনো কোনো কিছুর সাথে আপোষ করেনি। আপনি তো জানেন যে চলচ্চিত্র জীবনটা আসলে অনেক জটিল এবং অনেক কঠিন। সেখানে যুদ্ধ করে সমস্ত সাহিত্য ভিত্তিক ছবি করা, নিজেকে তুলে ধরা এবং ছবিগুলো সাকসেসফুলি করা, এটা অনেক অনেক কঠিন একটা বিষয়। এটার সম্পূর্ণ মানে আমি এটার পাশে যে ছিল আমার মা, একদম তার ভীষণ ভালো বন্ধু ছিল এবং চন্দ্রনাথ, শুভদা, বঙ্কিমের বৃষবৃক্ষ অবলম্বনে বিরহ ব্যথা, ইভেন দেবদাস আব্বুর ভীষণ ভীষণ কষ্টের একটা ছবি। অনেক যুদ্ধ করে অনেক সময় নিয়ে ছবিটা রিলিজ করেছে 80-র দশকে। কবর আন্টি এবং বুলবুল আঙ্কেল দুজনই তার ভীষণ ভালো বন্ধু ছিল। এবং এই একই রকম ভালোবাসাটা ছিল বলেই হয়তো রঙিন ভাবে আবারও তরুণ প্রজন্মের মাঝে রঙিন আকারে তুলে দেওয়ার জন্য তিনি যখন চ্যানেল থেকে রঙিন ভাবে আবার দেবদাসটাকে রিমেক করতে বলেছিল এবং বুলবুল আঙ্কেল স্টেজে উঠে বলেছিল চাষি সাহেব তো দুবার আর আমি মাত্র একবার। এটা হচ্ছে যেদিন আমাদের মহরত হয়েছে, সত্যি আমি অনেক লাকি যে আমি এই ধরনের কিংবদন্তির দোয়া আশীর্বাদটা পেয়েছি। স্টেজে উঠে উনি এই কথাটাই বলেছিলেন, আপুর ঠিক বলেছেন যে যেহেতু আমাদের রঙিন দেবদাসের মহরত হচ্ছিল তখন বলেছেন যে আমি তো একবার, চাষি সাহেব তো দুবার। বাহ, প্রিয় দর্শক, রঙিন দেবদাস চলচ্চিত্রের কিছু অংশ এবার আমরা দেখে আসি। এসে পড়েছি বাবু। দেউরির বাইরে কে নাকি মরে পড়ে আছে? তোমাদের দেশের দেবদাস মুখার্জি। কি করে জানলে? পকেটে দুখানা চিঠি পাওয়া গেছে, একখানা দিজদাস মুখার্জির, তার বড়টা, আর একখানা লিখেছেন কাশী থেকে হরিমতি দেবী, তার মা, হাতের উপর উল্কি দিয়ে নাম। কানে বউ, এই তোরা কে কোথায় আছিস? ফটক বন্ধ করে দে।
প্রত্যেকটি অনুভূতি এবং তার চিত্রায়ন এক একটি অনবদ্য সৃষ্টি, এবং যখন দেখছিলাম তখন আসলে মনে হচ্ছিল যে কি একটা অনন্য একটা সৃষ্টি, একটা যে সাহিত্য থেকে পরপর দুবার তিনি তৈরি করেছেন এই চলচ্চিত্রটি, এবং সেখানে আপনার অভিনয় সত্যি মুগ্ধ করেছে দর্শকদের। এবং কাল রাতেও আমি আসলে চলচ্চিত্রটি দেখছিলাম, তখন ভীষণ সুন্দর লাগছিল যেমনটি বলছিলেন আসলে আন্নি আপু। এবং পুরো চলচ্চিত্রটি আসলে আমাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে চলচ্চিত্র অঙ্গনকে অন্যরকমভাবে সমৃদ্ধ করেছে। আসলে আমার কাছে কথাটা কিভাবে মানুষ নেবে আমি জানি না। চাষি আঙ্কেল সহকারে আরও অন্যান্য যারা সুনামধন্য ডিরেক্টররা ছিলেন, তারা ছাড়া আসলে চলচ্চিত্র অপূর্ণতা থেকে যেত। আমরা খুব গর্ব করে বলতে পারি, বা দেশের বাইরে যেখানেই নিজেকে বলতে পারি আমরা বাংলা চলচ্চিত্রে, তার পাশে যখন আমাদের ডিরেক্টরদের নামের লিস্টটা চলে আসে, তখন যখন চাষি আঙ্কেলের নামটা বলি না, অন্যরকম একটা মানে গর্ববোধটা কাজ করে যে এইরকম একজন ডিরেক্টর আমাদের বাংলাদেশের, যার কাজ করার কিছুটা যোগ্যতা পেয়েছিলাম বা সুযোগটা পেয়েছিলাম। সত্যি। এবং আমরা দেখেছি তিনি কিন্তু হতে চেয়েছিলেন হিরো, তার মুখেই শুনেছি, কিন্তু সেখান থেকে আমি আজকে শুটিংয়ের একটু একটা ছোট্ট একটা হাসি স্মৃতি করি। কোনো একটা জায়গায় আমার একটা ডায়লগ ছিল এরকম যে দেবদা তুমি তো অনেক ছোট, যেটা আমরা লুকিয়ে গিয়ে প্রেম করি, হ্যাঁ দেবদাসকে আমি বলি। তো তখন একটু সাকিব বাল্ব ছিল, তো চাষি আঙ্কেল এসে বলতেছে এই তুই যা আমি দাঁড়াই। আমাকে দেখেছিস কত আমি ফিট অ্যান্ড ফাইট, কত টল, কত শুকনা। মানে এইটা নিয়ে পুরো ইউনিট আমরা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হেসেছি। এরপর একদম যে সানডাউন হয়ে যাচ্ছে, বাট কারো হাসি থামছিল না। তো আসলে মানুষটা কি যে মানে প্রাণবন্ত ছিল, আমাদেরকে অভিনয় বুঝতে দিতেন না, গল্পের মধ্য দিয়ে অভিনয়টাকে সৃষ্টি করতেন। একদমই তাই। এবং তিনি চ্যানেল আইয়ের সাথে কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, এবং চ্যানেল আইয়ের ভীষণ নিকটজন, ভীষণ আপন এবং চিরদিনের বন্ধু ছিলেন তিনি। চ্যানেল আইয়ের সাথে তার অসংখ্য কাজ রয়েছে, এবং তেমন একটি কাজ হলো শুভা। আমরা রবীন্দ্রনাথের সাহিত্যের সেই সাহিত্য অবলম্বনে সেই নির্মিত চলচ্চিত্র শুভার কিছু অংশ দেখে আসি। শুভা, এই যে শুভা, পা একেবারে ভেঙে গেছে। পা পা কয় টুকরা হয়েছে? পা কয় টুকরা হয়েছে? কাকা বাবু, শুভা তো হাসছে। কেমন করে ভাঙলো? কারো সাথে ঝগড়া করেছিলি? ভালো হয়েছে, এখন খোড়া হয়ে ঘরে বসে থাক। দেখি, পাগলামো করিস না। কোথায় ব্যথা পেয়েছিস দেখতে দে। তোমাকে কে খবর দিল প্রতাপ? তুমি এখন যাও, শুভা এমনি ভালো হয়ে যাবে। এমনি এমনি ভালো হবে না কাকিমা, কবিরাজ মশাইকে খবর দিতে হবে। এখন আবার কবিরাজ মশাইকে কোথায় পাবো? ওসব ঝামেলা করো না তো। প্রতাপ তুমি শান্ত হও, কবিরাজ মশাইকে আমি আনতে যাচ্ছি। সে তো 8 ক্রোশ দূরের পথ, কি মুশকিল। তাতে কি হয়েছে, আমি চললাম। শুভা, বাহ, আমরা দেখলাম শুভা চলচ্চিত্রের একটি অংশ, এবং সেই অংশটিকেও আমরা দেখছি তখন এই যে একটা সে কথা বলতে পারছে না, এই ধরনের একটা অভিনয়কেও পূর্ণিমা আপুকে দেখি চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। না, পূর্ণিমা আপু তো অনেক মানে গুণী একজন অভিনয় শিল্পী, এটা সকলেই জানে। তো সেই জায়গা থেকে আর পেয়েছে চাষি আঙ্কেল, মানে বলে না একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সোনায় সোহাগা, তো সবকিছু মিলে। আর এই সিনেমাতে আমি স্পেসিফিক বলবো যে সাকিবের কিছু কিছু জায়গা, তখন আমি আসলে সিনেমায় আসিনি। আচ্ছা, তো সিনেমায় আসিনি, বাট সিনেমা করব ওরকমও কোনো চিন্তা নেই। তো আমরা বান্ধবীরা সবাই মিলে সিনেমা দেখা যায়, মানে ফ্রাইডে হলে তো আমাদের সিনেমা দেখার একটা বসতো। তো আমার 2-3 জন বান্ধবী আছে স্কুলের, ওরা বলতো যে আজকে তোর বাসায় তাহলে যাবো আড্ডা। ঠিক আছে, কারণ আমরা আগের দিন দেখেছি শুভা সিনেমাটা চ্যানেল আইতে হবে। তো
তো ওটার জন্য আমরা অনেক খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি, মুড়ি চানাচুর সব কিছু মেখে টেকে একটু কম্বল বিছাবো, তারপরে আমরা বসে বসে খাবো, কারণ ডিসেম্বর টাইমটা ছিল, মানে মজা করে খাবো। তো তখন এই সিনেমাটা দেখে মানে শাকিব খান এবং পূর্ণিমা আপুকে দেখে আমরা তখন ডিরেক্টর বুঝতাম না, আমরা ভাবতাম এত ভালো অভিনয় কি করে করছে। ওর মাঝে আমার এক বান্ধবী ও বলছে যে শোন, একটি সিনেমা করতে হলে ভালো ডিরেক্টর লাগে। আমি ওগুলো বলে লাভ নেই, গানটাও নায়ক গায়, অভিনয়টাও নায়িকারা করে। তো সবকিছু মিলে মানে সিরিয়াসলি আপু আমি অনেক ব্লেসিং যে আমি আঙ্কেলকে পেয়েছি, টোটাল টিমকে পেয়েছি, চ্যানেল আই ইমপ্রেস। এবং সবচেয়ে বড় কথা আমি নিজেকে আরো বেশি অন্যরকম ফিল করি, কারণ আমার কিন্তু চ্যানেল আই থেকেই আসা সিনেমা। আচ্ছা, যেহেতু কাল সকালে ও আমার ছেলে। বাহ, আমরা একটু আনি আপু আপনার কাছে যাচ্ছি আরেকবার। এই যে বাবা এত কাজ করছেন ডিরেক্টর হিসেবে, সফল সব চলচ্চিত্র উপহার দিচ্ছেন, বাণিজ্যিক চলচ্চিত্র, সাহিত্য নির্ভর চলচ্চিত্র, এই যে সেখানে মেয়ে হিসেবে নিশ্চয়ই তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আসলে বাবা হিসেবে যখন তাকে পেলেন, জীবনের কোন কোন অংশটাই মনে হয়েছে তার কাছে পাওয়া এই শিক্ষাগুলো ব্যাপকভাবে কাজ করেছে, অন্যরকম একটা প্রভাব সৃষ্টি করেছে জীবনে? বাবা তো আসলে যে কাজটাই করতো, কাজের বিষয়ে মানে সবসময় আমাদের সাথে খুব রিলেটেড ছিল, মানে সব কাজ নিয়ে আলোচনা করা, কাকে নিচ্ছে নায়িকা হিসেবে, প্লাস হিরো কাকে নিবে। আর বাবা কিন্তু প্রথম রবীন্দ্রনাথের ছবি দুটো করেছে, শাস্তি অবলম্বনে, শাস্তিই তো প্রথমে উনি কাঠ গড়া শুরু করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর ওটা হলো না, তারপরে চ্যানেল আইতে শাস্তি করলো রবীন্দ্রনাথের এবং শুভা। তো এই যে পূর্ণিমাকে প্রথম দেখলাম হচ্ছে মেঘের পরে মেঘ, ওটাও চ্যানেল আইয়ের ছবি। তো এই যে দেখা নতুন এবং নতুন দিন নিয়ে কাজ করা, মিউজিক কিভাবে হচ্ছে, কাকে নিচ্ছে, সব বিষয়ে সে খুব মানে ফ্যামিলির সাথে, আমি মা এবং আমার বোন আছে, সবার সাথে আলোচনা করে, বাড়িতে স্ক্রিপ্ট হচ্ছে, গানের লেখা হচ্ছে, রফিকুজ্জামান চাচা লিখছে, খন্দকার চাচার কাছে যাচ্ছে মিউজিক করতে, সবকিছু উনি কিন্তু একদম বলে করতেন। একদম, হ্যাঁ, মানে উনি ভাবতেন যেটা শেয়ার করা মানে হচ্ছে কি, মানে উনি ওনাকে যাতে যদি কোনো ভুল হয় সেটা যাতে আমরা ধরিয়ে দিতে পারি, যে বাড়িটা করছো কেন বা ওটা করছো কেন, সবার একটা পার্টিসিপেশন, এবং তার মধ্যে উল্লেখযোগ্য আমার মার পার্টিসিপেশনটা খুব ছিল। বাহ, আপনার কথা যখন শুনছিলাম মেঘের পরে মেঘ, এই চলচ্চিত্রটির কথা আসলো, এবং আমরা জানি বিশিষ্ট লেখক রাবেয়া খাতুনের লেখা মেঘের পরে মেঘ চ্যানেল আই একটি চলচ্চিত্র। আমরা সেই চলচ্চিত্রের কিছু অংশ দেখে আসি, চলুন দর্শক। আপনারা বিশ্বাস করেন আমার পেটের সন্তান আমার স্বামীর, আমি বিয়ে হইনি। এই বিষয়ে সাক্ষী দিবা কেউ আছে? আছে মাদবর চাচা, সাক্ষী আছে, নিশ্চয়ই আছে। আমরা ঘরের পেছনে ডোবায় ডুবেছিলাম, দেখেছেন আমার জ্যাঠা শ্বশুর। কই মাঝিদের জ্যাঠা? আগাও আর রকম বাহ, এক একটি চলচ্চিত্র যেন আমাদের সকলের যে একটা বিনোদনের এক একটা জায়গা দরকার হয়, সুস্থ বিনোদন, সে একটা বিনোদনের মাধ্যমে আমরা দেখছি যখন, তখন অন্যরকম একটা আনন্দ পাচ্ছি আমরা প্রত্যেকটি চলচ্চিত্র। অপুদি আপনার কাছে একটু যাব, এই যে দেবদাস দিয়ে চাষী নজরুল ইসলামের সাথে আপনার কাজ, তারপরে তো নিশ্চয়ই অনেক চলচ্চিত্রে আপনি কাজ করেছেন, প্রত্যেকটি চলচ্চিত্রই আমরা দেখেছি দর্শক নন্দিত হয়েছে, পছন্দ করেছে, জনপ্রিয় সব চলচ্চিত্র। আসলে সেইখান থেকে সেটা অন স্ক্রিন হোক কিংবা অফ স্ক্রিন হোক, তার কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন নতুন হিসেবে। সেই শিক্ষাগুলোকে আসলে কি পরবর্তীতে কোন কোন জায়গাতে কাজে লাগাতে পেরেছেন? আঙ্কেল আমাকে শুধু একটা কথাই বলেছে, যে অভিনয় আসলে শেখার কিছু নেই, অভিনয় রপ্ত করতে হয়। তুমি যখন তোমার যে ক্যারেক্টারটা প্লে করবে, তুমি চিন্তা করবে তুমি ওই মানুষটি, তোমাকে ভেঙে সেই মানুষের মধ্যে নিজেকে আনতে হবে, সেই মানুষটা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, এটাই একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ। একদম, আঙ্কেল আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে শিখিয়েছে, এবং কান্না করার মধ্যেও যে কিছু টেকনিক থাকে, একটা অভিনয়ের ডায়ালগস বলতে বলতে যে আমি কান্না করব, একটা ডায়ালগস বলতে বলতে আমি একটা রোম্যান্টিক হব, একটা ডায়ালগস বলতে বলতে আমি অ্যাংরি হব, এটা আমাকেই ক্রিয়েট করতে হবে।
তো আমি তখন একবার আঙ্কেলকে প্রশ্ন করেছি, ছোট ছিলাম, আঙ্কেল কি করে সম্ভব, আমার কান্না কেন হবে, কেন আমি রোমান্টিক হব? বলছে এই কারণে তোমাকে এটা আনতে হবে, কারণ একজন সাধারণ জনগণ, একজন অভিনেতা বা অভিনেত্রী, তোমরা এই যে ভিন্নতা আছে, এটাই হচ্ছে ভিন্নতা। বাহ। কারণ আমাকে যেমন তুমি অনেক ভালোবাসো, আমি 100 বার কি বলতাম, আমি চাষি আঙ্কেলে কাজ করছি, যে প্রাউডলি তুমি, মানে আমি খুব লাফালাফি করতাম, তো মানে চাষি আঙ্কেলে কাজ করতে ভাব দেখে কে, মানে চাষি আঙ্কেলে একটা কাজ করার সুযোগ পাওয়া যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য এটা আসলেই সৌভাগ্যের। তো আমি খুব ভাব নিয়ে বলতাম। তখন আঙ্কেল বলতো যে আমি এটাকে সৃষ্টি করেছি, একজন চাষি আঙ্কেল বানিয়েছি তোমার কাছে, তুমি যেটা প্রাউড ফিল করো, ঠিক ওই রকম একজন অভিনেতা অভিনেত্রীকেই তোমাকে সৃষ্টি করতে হবে। বাহ, কি চমৎকারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন পুরো ব্যাপারটা। আমরা একটু আনিয়াপু আপনার কাছে যেতে চাই। তার 33টি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন, সেখানে কি আপনার তার কোনো কাজে একসাথে কাজ করা হয়েছে কিনা? সেটা নাটক হতে পারে কিংবা চলচ্চিত্র। না, চলচ্চিত্র আসলে আব্বু রুনা লায়লাকে নিয়ে শিল্পী ছবিটা করেছে। তো রুনা লায়লা আন্টির মেয়ে, ওনার ক্যারেক্টারটা করেছে তানি, আর ওনার বড় বোন যিনি ক্যান্সারে মারা গেছে দিনা লায়লা, ওই ক্যারেক্টারটা আমি করেছি। বাহ। সেখানে আসলে বাবাকে ডিরেক্টর জায়গা থেকে, বাবা ডিরেক্টর, বাবা ওটাকে, আমি যাতে পাজল না হয়ে যাই, বাবা ওখানে একটা ওস্তাদজির ক্যারেক্টার থাকে যে আমাদেরকে গান শেখায়, বাবা ওটা নিজেই পারফরমেন্স করেছে, তো আমার কষ্ট হয়নি। তো আমি খুব ভয়ে ছিলাম যে কারণ বাবা তো আসলে রাগী, ভয় পেতাম। তো যখন কাজটা করলাম, গান ছিল, একটা উর্দু গজল ছিল, তো আমি তো এক্সপ্রেশন দিয়ে কাজ করে ফেলেছি। করার পরে একটু পরে সবাই ক্ল্যাপ দিয়েছে, তো রুনান্টি দূর থেকে বলছে ভালো করেছো, খুব ভালো করেছো। তো বাবা খুব খুশি, কিন্তু বলেনি, বাড়িতে এসে বলছে ভালো করেছো। সত্যি দরাজ কণ্ঠের সেই মানুষটির প্রতি আজকের দিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তিনি যে আমাদেরকে চমৎকার সব কাজ উপহার দিয়েছেন, সেই কাজগুলোর মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে তিনি আসলে আমাদের সকলের মাঝে সবসময় থাকবেন, সেই প্রত্যাশায় রাখছি। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আজকে তারকা কথনের সেটে আসার জন্য। আশা করি আবারও দেখা হবে, কথা হবে। আজকের আয়োজন থেকে আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনাদের আমাদের আয়োজনটি ভালো লেগেছে, আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা আর ভালোবাসা থেকে আয়োজন থেকে বিদায় নিচ্ছি।